বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিষয়টা হচ্ছে ন্যারেশন। অনেকের ক্ষেত্রে হয় কি, যারা 8-এ বা 9-10-এ অথবা ইন্টারমিডিয়েটে পড়ে তারা ন্যারেশনটাকে অনেক কঠিন মনে করে। কিন্তু মেন ইটা কি, আপনাদের মেন সমস্যাটা হচ্ছে যে আপনারা নিয়মিত চর্চা করেন না এবং নিয়মিত গাইডলাইনটা ঠিকমতো পান না। তো আজকে আমরা এই ন্যারেশন সিস্টেমটা আসলে খুব ইজিভাবে করবো। তো আপনারা যদি ক্লাসটা পুরোভাবে দেখেন তাহলে আপনার ন্যারেশনটা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এই এই ক্লাসের পর থেকে আর ন্যারেশনে কোনো কিছুই ভুল হবে না। তো আমরা প্রথমে দেখবো যে ন্যারেশনটা কি। ন্যারেশনটা হচ্ছে উক্তি। কিসের উক্তি? কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু বলতেছে, কাউকে কোনো কিছু বলছে, তার উক্তি। যে কোনো ব্যক্তি হতে পারে। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন করতে পারে, অর্ডার দিতে পারে, অথবা আপনার কোনো বিবৃতি প্রকাশ করতে পারে। তো ফার্স্ট আমরা জানবো যে ন্যারেশন কত প্রকার। সাধারণ অর্থে ন্যারেশনের দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট বা প্রত্যক্ষ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা পরোক্ষ। আমাদের সাধারণত যারা 8-এ বা 9-10-এ পড়েন এদের আসলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আবার আপনি যদি ইন্টারমিডিয়েটে হন তাহলে হয় ইনডিরেক্ট থাকবে, সেক্ষেত্রে ডিরেক্ট করতে হবে। তো খুবই রেয়ার থাকে এটা, সাধারণত ইনডিরেক্টটা দেওয়া থাকে না যে ইনডিরেক্ট থাকবে যে ডিরেক্ট করতে হবে, এটা খুবই রেয়ার। আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টই বেশি আসে। তো আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা শিখবো। তো আমি একটু সেন্টেন্স লিখে আপনাদের বিষয়টা পুরো ক্লিয়ার করতেছি। প্রথম বেসিক জিনিসটা ক্লিয়ার করতেছি, পরে ডিটেলসে যাবো। My father said to me, I am going to Dhaka. Now, দেখেন মাই ফাদার, ইনাকে বলা হচ্ছে স্পিকার, বা আপনি সাবজেক্ট বলতে পারেন। সেইট, এই সেইটটা হচ্ছিল রিপোর্টিং ভার্ব। আমি আর ভি দিয়ে রাখলাম সংক্ষেপে। এবার এই মিটাকে বলা হয়েছিল লিসেনার, LISTENER, লিসেনার। এবার দেখেন এখানে একটা ইনভার্টেড কমা আছে। এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, এই পুরোটুককে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। অর্থাৎ আমি দিলাম RP, অর্থাৎ রিপোর্টিং স্পিচ। তো আমাদের এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে একে বলা হয় যে বলবে তাকে বলা হয় স্পিকার বা সাবজেক্ট। তারপরে যে আপনার ভার্বটা ইউজ করব সেই ভার্বটাকে বলা হয়েছে রিপোর্টিং ভার্ব বা আরভি। আর যাকে বলা হবে তাকে বলা হয়েছে স্পিকার, লিসেনার। আর হচ্ছে যে কথাটা বলবো তাকে বলা হবে আসলে রিপোর্টিং স্পিচ। এখন আমরা সহজে জিনিসটা আয়ত্ত করব। আমি কিছু নিয়ম আগে লিখে দিই।
সেইড থাকলে অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা আনবো সেইড টু অথবা টোল্ড। আমি যদি সেইড টু আনি তাহলে যদি সেইড আনি তাহলে টু আনা যাবে, যদি টোল্ড আনি তাহলে টু আনা যাবে না। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে আস্কড আনতে হবে। আস্কড আনতে হবে। এইবার ইম্পারেটিভের ক্ষেত্রে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, প্রপোজড হবে। আচ্ছা, এইবার দ্বিতীয় নম্বর আমি লিখবো যে এটাকে রিপোর্টিং স্পিচ বলে, ঠিক আছে। রিপোর্টিং স্পিচ, সরি এবার রিপোর্টিং হবে এখানে আরএস। তো আমাদের এই রিপোর্টিং স্পিচের এইখানে একটা সাবজেক্ট থাকে আর এই জায়গায় একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে। এই সাবজেক্টকে স্পিকার বলে আর এটাকে আমি সাবজেক্টই বললাম। এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় অর্থাৎ রিপোর্টিং স্পিচের বা আরএস এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তবে স্পিকারকে ফলো করবে। স্পিকারকে অনুসরণ করবে। আমি আরেকটা নিয়ম দেখি যে ইনি যদি ফার্স্ট পারসন হইছে অর্থাৎ এই রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদের কাকে ফলো করবে, এই যে স্পিকারকে বা সাবজেক্টকে ফলো করবে। যদি ইনি সেকেন্ড পারসন হয় অর্থাৎ রিপোর্টিং স্পিচে যে সাবজেক্টটা থাকবে সে যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমাদের এই স্পিকারকে ফলো না করে করবে আসলে লিসেনারকে, ঠিক আছে। অর্থাৎ রিপোর্টিং স্পিচে সাবজেক্ট যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে তবে কাকে ফলো করবে, তবে আসলে লিসেনারকে ফলো করবে। লিসেনারকে অনুসরণ করবে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের লিখতে হবে যে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টিং ভার্বটা এই যে অর্থাৎ স্পিকারের পরে যে ভার্বটা থাকে তাকে বলা হয়েছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে হয় অর্থাৎ পাস্ট টেন্সে হয় তবে
স্পিচের যে একটা ভার্ব আছে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে, স্পিচের ভার্বটিও পাস্ট টেন্স হবে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচও, অর্থাৎ এইটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে এই যে ভার্বটা থাকবে সেই ভার্বটা পাস্ট টেন্সে হবে। যদি রিপোর্টিং স্পিচ এর ভার্বটা পাস্টে আছে কিন্তু এখানে চিরন্তন সত্য আছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বে এটা যদি পাস্টে থাকে কিন্তু এখানে হয় চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য, যেই সত্যই হোক না কেন এখানে হবে না, পরিবর্তন হবে না। কারণটা কি? কারণটা একটাই, যে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য কখনো পাস্ট টেন্সে হতে পারে না। এরকম কি বলা হয়, যে এরকম বলা হয় যে সূর্য পূর্ব দিকে উঠতো, এরকম বলা হয় না, সূর্য পূর্ব দিকে ওঠে। যদি বলা হয় সূর্য পূর্ব দিকে উঠতো তাহলে মনে হয় এখন আর সূর্য পূর্ব দিকে ওঠে না, এখন অন্য কোনো দিকে ওঠে। সো যে রিপোর্টিং স্পিচ চিরন্তন সত্য হলে কখনো পরিবর্তন হবে না। আর একটা কথা, যদি রিপোর্টিং ভার্বটা অর্থাৎ এই যে আরভি এটা পাস্টে না হয়ে যদি প্রেজেন্টে হয় তাহলে কি হবে? যদি এটা প্রেজেন্টে হয় তাহলে এইখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি কি বলেছি, যে আরভি যদি পাস্টে হয়, তাহলে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা থাকবে সেটাও পাস্টে হবে, অন্যথায় হবে না। যদি প্রেজেন্টে থাকে তাহলে পরিবর্তন হবে না। আর একটা কথা কি বললাম, যে আরবি পাস্টে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে কিন্তু এখানে চিরন্তন সত্য দেওয়া আছে বা বৈজ্ঞানিক সত্য দেওয়া আছে, সেই ক্ষেত্রে পরিবর্তন হবে না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন। আচ্ছা, এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা পজ করতে হবে। পজ করে এই যে নিয়মগুলো লিখে দিছি এই নিয়মগুলো সাথে সাথে মুখস্থ করে করতে হবে, তাহলে কিন্তু আপনার বোঝার ক্ষেত্রে মানে বিষয়টা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার নেক্সট আর কিছু আছে নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু দেখি। সেই নিয়মটা হচ্ছিল ইনভার্টেড যে কমাটা আছে এই কমাটার ক্ষেত্রে কি করতে হবে। ইনভার্টেড কমা এর ক্ষেত্রে, ইনভার্টেড কমার ক্ষেত্রে কি করতে হবে, অ্যাসার্টিভে মাথায় রাখবেন যে অ্যাসার্টিভে দ্যাট আসবে, অর্থাৎ এই ইনভার্টেড কমা উঠেছে দ্যাট আসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে আসবে হচ্ছে এক্সক্লেমেটরি ক্ষেত্রে আসবে অপটেটিভে। আর যে দুইটা আছে সেটা হচ্ছে ইন্টারগেটিভে, ইন্টারোগেটিভ ইনভার্টেড কমার পরিবর্তে আসবে কি, হয় ইফ আসবে অথবা ডাব্লিউএস কোশ্চেন, অথবা ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, এখন ইফ কখন আসবে সেই বিষয়টা আমি যখন ইন্টারগেটিভ সেন্টেন্স করাবো তখন আমি ডিটেইলস বলবো, ঠিক আছে? শুধু জিনিসটা মাথায় রাখবেন যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইফ বা ডাব্লিউএস কোশ্চেন যে কোনো একটা আসবে। এবার আমাদের আরেকটা আছে যে ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি
ইম্পারেটিভ। ইম্পারেটিভে টু প্লাস ভার্ব আসবে, অর্থাৎ আপনি ব্র্যাকেট লিখতে পারেন ইনফিনিটিভ। তাহলে আমি বিষয়টা বুঝতে পারছি যে আমাদের দ্যাট আসবে তিনটা সেন্টেন্সে, এই ইনভার্টেড কমা উঠে যায়, আমাদের দ্যাট আসবে তিনটা সেন্টেন্সে। একটা কি, একটা আছে অ্যাসার্টিভে, একটা এক্সক্লেমেটরিতে, আর একটা আছে অপারেটিভে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ আসবে অথবা ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে বসে যাবে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইফ আনতে হবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন না থাকলে কি হবে, যদি আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের ইফ আনতে হবে। আচ্ছা, আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করাবেন তখন আমি ডিটেইলসে আলোচনা করবানি, আপাতত এই নিয়মগুলো আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। এরপরে ইম্পারেটিভের জন্য আনতে হবে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বটা কিরকম, টু প্লাস ভার্বটা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সটার যে রিপোর্টিং স্পিচটা যে থাকে সেই রিপোর্টিং স্পিচটা আসলে কেন ভার্ব দিয়ে শুরু হয়, সেটা কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। কিন্তু হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমাদের সেই ভার্বের সাথে টু প্লাস টু যদি যোগ করি তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এইবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে যদি প্রপোজ বোঝায় তাহলে একটু ডিফারেন্স। যদি প্রপোজ বোঝায় অর্থাৎ প্রস্তাব বোঝায় সেই ক্ষেত্রে হবে আসলে লেট আস, উই শুড। লেট আস দেওয়ার পরে প্রপোজ দেওয়ার পরে দ্যাট বসানোটাই বেটার। আচ্ছা, আমরা আসি যে প্রথমে আসলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু কর, সরি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব, তারপরে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করব, তারপরে এক এক করে নিয়ম অনুসারে আমরা বা আমরা ক্রম অনুসারে কি করব, সেন্টেন্স দিয়ে শুরু করব। আমরা প্রথমে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। এই একটা আমার জিনিস ভুল হয়েছে, সেই জিনিসটা হচ্ছে যে আপনাদের এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে টেন্সের একটা পরিবর্তন হবে, ঠিক আছে। যে আমি বলেছিলাম যে যদি রিপোর্টিং অর্থাৎ আরবি যদি পাস্ট ফর্মে থাকে, যদি আরবি বলতে কি বোঝায়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, রিপোর্টিং স্পিচটাও পাস্ট ফর্ম হবে। কিভাবে পাস্ট ফর্ম হবে সেই জিনিসটা, সেই টেন্সটা আপনাদের মাথায় রাখতে হবে যে আরবি যদি পাস্টে থাকে, আরবি যদি পাস্টে থাকে, ঠিক আছে, তাহলে পাস্ট ড্রেকের জন্য, এটা আছে ড্রেকের জন্য, ঠিক আছে। ড্রেকে যদি আরবি অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য আমাদের আনতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ওকে, পাস্ট ইনডিফিনাইট, এনআইটি। আচ্ছা, এখানে আমাদের রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং স্পিচ এর ভার্বের পরিবর্তন। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে
পারফেক্ট সিটি। যদি প্রেজেন্ট 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 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং স্পেসের ভার্বের পাস্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট আমি বলেছি, নট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট না। কি করতে হবে, আমাদের করতে হবে যে পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের এইখানে একটা সেন্টেন্সের জাম্প করবে। কিরকম জাম্প করবে, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে সে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস না হয়ে হয়েছে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট কন্টিনিউয়াস না হয়ে জাম্প করে পাস্ট পারফেক্টে চলে গেছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলেও একইভাবে পাস্ট পারফেক্ট জাম্প করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেছে। আচ্ছা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর আছে ফিউচারের ক্ষেত্রে সাধারণত ফিউচার খুবই রেয়ার থাকে, তারপরও ফিউচার ইনডিফিনিটের জন্য আনতে হবে আমাদের ফিউচার ইনডিফিনিটের জন্য আনতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াসের জন্য আনতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে পুরো ন্যারেশনটা আপনার কাছে ইজি মনে হবে। আমার রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনি যে ভিডিও এখনই পজ করবেন, পজ করে যতগুলো আমি নিয়ম দিচ্ছি নিয়মগুলো এখনই মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস বলছি যে সময় একটা পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনটা কি, ন্যারেশনের সময় একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে নাও থাকলে দেন হয়, তারপরে গো কাম থাকলে গো হয়। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার পরিবর্তন করতে হবে, তাহলে ডিরেক্ট থেকে আপনি ইনডিরেক্ট সহজে করতে পারবেন। সেই জিনিসটা এখানে লিখে দিচ্ছি যে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তো সময়ের পরিবর্তন বিষয়টা আমাদের প্রথমে আসবে, এখানে লিখবেন ইনডিরেক্ট, আর এখানে আমরা দিলাম আছে লোকেন সরি এখানে ডিরেক্ট, এখানে দিলাম আছে ইনডিরেক্ট। তো ডিরেক্টে যদি নাও থাকে, আমি যখন ইনডিরেক্ট করব তখন আনবো দেন, যদি কাম যদি থাকে তাহলে আনবো গো, কিন্তু গো থাকলে কাম আসবে না। বিষয়টা একটু মাথায় রাখবেন যে কাম আছে কিন্তু গো আনতেছি, কিন্তু আমি আমাদের গো আছে কিন্তু এক্ষেত্রে আমাদের কাম আনা তো উচিত, কিন্তু না, কাম আনবেন না, গো থাকলে গোই, কিন্তু কাম থাকলে গো। এরপরে আছে টুমোরো থাকলে the next day,
স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট যুক্ত যত প্রকার শব্দ আছে, লাস্ট উইক, লাস্ট মান্থ, তারপরে আপনি বলতে পারেন লাস্ট ইয়ার, যেটাই বলেন না কেন লাস্টের সাথে যেটা থাকবে প্রত্যেকটার সাথে প্রিভিয়াস যুক্ত হবে। যেমন লাস্ট ইয়ার যদি থাকে বা লাস্ট মান্থ যদি থাকে বা লাস্ট উইক যদি থাকে, তাহলে কি হবে দ্য প্রিভিয়াস মান্থ। এরপরে নাও থাকলে দেন স্টারে থাকলে কি হবে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। আচ্ছা, এই জিনিসগুলো আছে, আরো অনেক 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 জিনিসগুলো আছে। তো আমাদের তো আসলে বোর্ডের স্বল্পতা, এই জন্য আমি পুরোটা লিখতে পারতেছি না। তো আমরা এখন হচ্ছে পুরো সরাসরি এক্সারসাইজ চলে যাব। এক্সারসাইজ প্রথমে আসলে অ্যাসার্টিভ থেকে শুরু করব। অ্যাসার্টিভ থেকে আসলে অ্যাসার্টিভ থেকে আমরা কি করব, অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব, তারপরে করব আসলে এক্সক্লেমেটরি, তারপরে ইম্পারেটিভ, তারপর অপারেটিভ, যেভাবে আমাদের সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুসারে করব। তো আমি এই জিনিসটা মুছে দিই, আপনারা এখনই এই ভিডিওটা পজ করবেন, পজ করে সমস্ত রুল করে একটু মাথায় বা খাতায় যেখানে পারেন সেখানে রেখে রাখেন, তারপরে আসলে ওকে এক্সারসাইজ করেন প্লিজ ভাই। কারণ এইভাবে ছাড়া আপনি যদি খাতায় বা মাথায় যেখানে রাখেন না কেন, যদি না রাখেন তাহলে কিন্তু এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। সো এখনই ভিডিওটা পজ করেন, পজ করে নিয়মগুলো একটু মুখস্থ করে ফেলান বা এক দুইবার পড়েন, তাহলে আপনার এক্সারসাইজ করতে সুবিধা হবে। আর আপনি যে জায়গায় যান না কেন, আপনি বোর্ডে বা যে পরীক্ষায় যান না কেন, খুবই ইজিভাবে এর অ্যান্সারগুলো দেখতে পাবেন। তো আমি একটু মুছে দিই, আর এই সুযোগকে আপনি মুখস্থ করে ফেলান। দুইটা এক্সাম্পল লিখেছি, একটা হচ্ছে লোকেন রয়েল সেড টু মি আই নিড সাম মানি, আর একটা হচ্ছে মাই টিচার সেড টু মি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। দুইটা লিখেছি। আর এই যে আমি এর আগে যে নিয়মগুলোর কথা বলেছিলাম সেই নিয়মগুলো সংক্ষেপে এখানে লিখে দিয়েছি। আপনারা ভিডিওটা পজ করে আপনি পিছনটা দেখে আসতে পারেন বা এই নিয়মটা দেখে রাখতে পারেন। তো আমি প্রথমে রহিম আছে, রহিম সেড টু মি আই নিড সাম মানি। কার টাকার প্রয়োজন? রহিমের টাকার প্রয়োজন। অর্থাৎ আমি আগে বলেছিলাম কি, যে আমার সাথে কথা বলছে তাকে বলেছিলাম রিপোর্টিং স্পিচ। আমার সাথে আমি শুনছি, এজন্য আমি আছে লিসেনার। এবারে কোন উক্তিটা দেশে তার কিছু টাকা প্রয়োজন, এই টাকা প্রয়োজনটা আসলে কেন আপনার কি বলে, এটাকে বলা হয় আসলে রিপোর্টিং স্পিচ। আর আছে আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় আমি দেখেন এখানে আমি একটা ভার্বের কথা বলেছিলাম, সেই ভার্বটা কি ভার্ব, আর ভি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এইখানে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে আর এস, রিপোর্টিং স্পিচ। এই জিনিসটা মাথায় রাখবেন। তবে রহিম রে বসায় দি, রহিম, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিরকম, কোনো কিছু বিবৃতি প্রকাশ করে, এই সেন্টেন্সটা বিবৃতি প্রকাশ করে। এইখানে লাস্টে নাই কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন, অথবা নাই আপনার এক্সক্লেমেশন, ঠিক আছে, অথবা আপনার ইসে যে ইম্পারেটিভের ক্ষেত্রে কি আসে, ইম্পারেটিভের ক্ষেত্রে আসে যে প্রথমে ভার্ব আসে, নাই কোনো ভার্ব বা দোয়া প্রার্থনা বোঝায়, সেরকম যদি থাকে তাহলে তো অপারেটিভ, সে অপারেটিভ নাই, সে তো আমরা এটা কি ধরলাম, আমরা ধরা বলতে কি এটা আছে যে অ্যাসার্টিভে আছে। সো আমি রহিমরা বসাই দিলাম। এরপরে নিয়ম অনুসারে সেই টু
অথবা টোল্ড আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু যদি সেইড বা বসান তাহলে টু বসাতে হবে, আর যদি টোল্ড বসান তাহলে টু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার এখানে এরর হয়ে যাবে, আপনি সেটা মানে যতটুকু মার্ক পাওয়ার দরকার সেটুকু পাবেন না। সো রহিম সেড টু অথবা টোল্ড মি, এরপরে কি করব, এরপরে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে আনতে হবে দ্যাট। এইবার আমাদের পরিবর্তনটা কি, এই আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্ব সাবজেক্ট, অর্থাৎ ইনিশিয়াল ক্যান প্রেজেন্ট ইন ফার্স্ট পারসন, যেহেতু ইনি ফার্স্ট পারসন আছেন, অর্থাৎ স্পিকারকে ফলো করবে, অর্থাৎ যে বলিছে তাকেই ফলো করবে, রহিমকেই ফলো করবে। তাহলে রহিম তো পুরুষ মানুষ, অর্থাৎ এর প্রোনাউন হবে হি, কিন্তু আমার এখানে রহিম বসানো যাবে না, কারণ রহিম সেইড টু মি, রহিম এরকম হয় না, রহিম সেইড টু মি দ্যাট। দ্যাটের পরে কি হবে দেখেন, আমাদের সেইড আছে পাস্ট ইনডিফিনাইট, সো আমাদের পাস্ট ইনডিফিনাইট, এবারে এখানেও পাস্ট ইনডিফিনাইট হবে, নিডেড হবে আসলে নিডেড। আমি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা থাকবে তারও পাস্ট ইনডিফিনাইট হবে, বা পাস্ট যেই পাস্টে থাকুক না কেন পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে হি নিডেড সামওয়ান। আচ্ছা, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাই টিচার সেড টু মি। দেখেন এই এখানে একটু খেয়াল রাখেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা, সততাই উৎকৃষ্ট পন্থা। তাহলে মাই টিচার আমি আগে একটু বসাই দিই, তারপরে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। মাই টিচার সেড টু মি অথবা টোল্ড, যেটাই ব্যবহার করেন না কেন সমস্যা নাই, ভুল হয়েছে, টোল্ড মি। এরপরে কি আনতে হবে, এরপরে আনতে হবে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আনতে হবে। আচ্ছা, এবার আমাদের মূল কথা যে দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা চিরন্তন সত্য। যেহেতু চিরন্তন সত্য, এখানে যতই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকুক না কেন আমাদের এখানে যা আছে তাই বসাই দিতে হবে, নো চেঞ্জ, এখানে কোনো পরিবর্তন হবেই না। তাহলে মাই টিচার সেড টু বা টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমাদের ন্যারেশনের প্রথম পর্ব এই পর্যন্ত শেষ হলো। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে জানান যে আপনি কোন টপিকসে দুর্বল আছেন। সেই টপিকসের পরে আমি নেক্সট ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু পড়া হয়, সো কমেন্ট করে জানান, অবশ্যই আপনাদের সেই বিষয়ে আমরা ক্লাস নেব।